ভাবেন তো, একসময় দেশ মানেই ছিল রাজা, দেশ মানে রাজবংশ, দেশ মানেই মুকুট, দেশ মানে সেনাবাহিনী, আর জনগণ ছিল রাজার প্রজা। কিন্তু ইউরোপের মাটিতে এমন একটা সময় আসলো যখন মানুষ প্রথম জোরে জোরে বলতে শুরু করলো, দেশ রাজার না, দেশ জনগণ। আর এই এক আইডিয়াই বদলায় দিল পুরো পৃথিবীর ইতিহাস। আজকের এপিসোডে আমরা দেখব কিভাবে ব্রিটেনের সিভিল ওয়ার থেকে শুরু হওয়া এই রাজা বিরোধী চিন্তা আমেরিকান রেভলিউশন আর ফ্রেঞ্চ রেভলিউশন পার হয়ে নেপোলিয়নের যুদ্ধের ভেতর দিয়ে পুরা ইউরোপে ছড়ায় গেল, আর কিভাবে নেপোলিয়ন নিজে সাম্রাজ্য বানাইতে চাইলেও তার যুদ্ধের ফলেই জন্ম নিল নতুন জাতিরাষ্ট্র জার্মানি এবং ইটালি। তারপর সেই নতুন রাষ্ট্রগুলোর জন্মই কিভাবে ইউরোপের পুরনো যে পাওয়ার ব্যালেন্স সেটা ভেঙে দিল। তাহলে শুরু করি একদম গোড়া থেকে। ইউরোপে আধুনিক রাষ্ট্রের জন্ম মানে আসলে রিপাবলিক হয়ে ওঠার একটা রাজনৈতিক সফর। এখানে রিপাবলিক বলতে শুধু রাষ্ট্রের নাম রিপাবলিক এটাকে বোঝাচ্ছি না, বরং বোঝাচ্ছি একটা আইডিয়া। দেশের মালিক রাজা না, দেশের মালিক জনগণ। রাষ্ট্র কোনো রাজবংশের ব্যক্তিগত সম্পত্তি না, রাষ্ট্র হইল নাগরিকের রাজনৈতিক ঘর। এই চিন্তাটাই আধুনিক রাষ্ট্রের ভেতর সব থেকে বড় পরিবর্তন। এর আগে রাজারা ভাবত রাষ্ট্র আমার, জমি আমার, কর আমার, প্রজা আমার, যুদ্ধ আমার। কিন্তু আধুনিক রাষ্ট্রের আইডিয়া বলল না, রাষ্ট্রের মালিক জনগণ, শাসকের ক্ষমতা জনগণের সম্মতি থেকে আসে। এই সফরের শুরুটা ইউরোপের সবচেয়ে আগে দেখা যায় ব্রিটেনে। ব্রিটেন স্থায়ীভাবে রিপাবলিক হয় নাই, তারা পরে কনস্টিটিউশনাল মনার্কি মানে সাংবিধানিক রাজতন্ত্রই বলবৎ রাখে। কিন্তু রাজতন্ত্রের ক্ষমতা ভাঙা, সংসদের ক্ষমতা বাড়ানো, আইনের শাসন, জনগণের প্রতিনিধিত্ব, এই ধারণাগুলো ব্রিটেনে অনেক আগেই জন্ম নেয়। ইংলিশ সিভিল ওয়ার, রাজা প্রথম চার্লসের মৃত্যুদণ্ড, অলিভার ক্রমওয়েলের কমনওয়েলথ, পরে জন লকের চিন্তা, আর 1688 সালে গ্লোরিয়াস রেভলিউশন, এসবের ভেতর দিয়েই ব্রিটেনে রাজা নির্ভর রাষ্ট্র থেকে জনগণ নির্ভর রাষ্ট্রচিন্তার জন্ম হয়। এখানে জন লকের চিন্তাটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বললেন, রাষ্ট্রের ক্ষমতা আসে জনগণের সম্মতি থেকে। শাসক যদি জনগণের অধিকার ধ্বংস করে, তাহলে জনগণের অধিকার আছে সে শাসককে সরায় দেওয়ার। ভাবেন, এই কথাটা তখন ইউরোপে কত বড় একটা রাজনৈতিক বিস্ফোরণ ঘটায়। কারণ এর মানে দাঁড়ায়, রাজা ঈশ্বরের প্রতিনিধি না, রাজা জবাবদিহিতার ঊর্ধ্বের কোনো বিষয় না, জনগণ চাইলে শাসককে চ্যালেঞ্জ করতে পারে। এই একই চিন্তার প্রভাব পড়ে যায় আমেরিকান রেভলিউশন, যায় ফ্রেঞ্চ রেভলিউশন। মানে ব্রিটেনে যেই চিন্তার বীজ জন্ম নেয়, আমেরিকা আর ফ্রান্সে সেটা বিপ্লবের রূপ পায়। আমেরিকান রেভলিউশন বলল, জনগণ নিজেরাই রাষ্ট্র বানাতে পারে, রাজা ছাড়াও রাষ্ট্র চলে। এরপর ফরাসি বিপ্লব এসে ইউরোপের মাথার ভেতর রাজনীতি করার যে ভাষা ছিল সেটাই বদলায় দিল। স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, এই স্লোগানগুলো শুধু ফ্রান্সের রাজাকেই সরায় নেই, পুরা ইউরোপে বুঝায় দিল দেশ মানে রাজা না, দেশ মানে জনগণ। ফরাসি বিপ্লবের কিওসের ভিতর দিয়ে ক্ষমতায় আসেন নেপোলিয়ন বোনাপার্ট। নেপোলিয়নের মূল লক্ষ্য কিন্তু কখনোই রিপাবলিক বানানো ছিল না, তিনি জনগণের শাসন প্রতিষ্ঠা করতে আসেন নাই। তার লক্ষ্য ছিল ফরাসি শক্তিকে সাম্রাজ্যে পরিণত করা। কিন্তু ইতিহাসের আইরনিটা এখানেই, নেপোলিয়ন সাম্রাজ্য বানাইতে গিয়ে রিপাবলিকের এই আইডিয়া, জাতিরাষ্ট্রের ধারণা, জনগণকে রাষ্ট্রের কেন্দ্রে ভাবার এই যে আইডিয়া, এটাকে ইউরোপ জুড়ে ছড়ায় দিল। নেপোলিয়ন ফরাসি শ্রেষ্ঠত্বের জোরে বাকি ইউরোপকে সভ্য করতে গিয়ে হয়তো অনিচ্ছা সত্ত্বেও ইউরোপ জুড়ে জাতীয়তাবাদের আগুন লাগাই দিলেন। তিনি যখন কোনো জায়গা দখল করতেন, শুধু সেনা পাঠাইতেন না, সাথে যাইতো নতুন আইন, প্রশাসনিক সংস্কার, সামন্তবাদ ভাঙার চেষ্টা, নাগরিকত্বের ধারণা, মেধাভিত্তিক প্রশাসন, কেন্দ্রীয় রাষ্ট্রীয় কাঠামো, এই জিনিসগুলো। ফলে যেসব জায়গায় ফরাসি এম্পায়ারের অন্তর্ভুক্ত হইল,
বা নেপোলিয়নের কাছে হারলো, সেই সব জায়গার মানুষ নিজেদেরকে নতুনভাবে চিনতে শুরু করলো। তারা ভাবলো, আমরা কারা? আমরা কি শুধু কোনো রাজা, প্রিন্স বা ডিউকের প্রজা, নাকি আমরা একটা জাতি? আমাদেরও কি একটা রাষ্ট্র থাকা উচিত না? এই কারণেই নেপোলিয়নিক যুদ্ধের পর জার্মান অঞ্চল, ইটালিয়ান অঞ্চল, স্পেন, পোল্যান্ড, হাঙ্গেরি, বলকান অনেক জায়গায় জাতীয়তাবাদ আর রিপাবলিকের ধারণা শক্তিশালী হয়। কিন্তু এই ব্যাপারটা বুঝতে হলে আরো আগে থেকে দেখতে হবে নেপোলিয়ন আসলে কিভাবে ইউরোপকে কাঁপাইছিলেন। নেপোলিয়নের বড় বিজয়গুলোর দিকে তাকান। নেপোলিয়ন শুধু একটা দুইটা যুদ্ধ জিতেন নাই, প্রায় এক দশকের বেশি সময় ধরে তিনি ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীগুলোর বিরুদ্ধে বারবার জয় পেয়েছেন। ভাবেন তো, সেই সময়ের ইউরোপে অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া এরা ছিল বড় বড় সামরিক শক্তি, কিন্তু একের পর এক যুদ্ধে তারা নেপোলিয়নের কাছে হেরে যাচ্ছে। প্রথমে 1796 সালে ইতালিতে লোদি আর আর্কলের যুদ্ধে তিনি অস্ট্রিয়ান বাহিনীকে হারিয়ে নিজের সামরিক প্রতিভার পরিচয় দেন। এরপর 1797 সালে রিভোলির যুদ্ধে আবারও অস্ট্রিয়ানদের পরাজিত করেন। তারপর যুদ্ধ ছড়িয়ে যায় ইউরোপের বাইরেও। 1798 সালে মিশরে ব্যাটল অফ দ্য পিরামিডসে তিনি মামলুক বাহিনীকে পরাজিত করেন। 1800 সালে মারঙ্গার যুদ্ধে অস্ট্রিয়ার বিরুদ্ধে আরেকটা বড় বিজয় আসে নেপোলিয়ন। এই জয় শুধু যুদ্ধক্ষেত্রেই না, ফ্রান্সের রাজনীতিতেও নেপোলিয়নের অবস্থানকে অনেক শক্ত করে তোলে। কিন্তু তার সবচেয়ে অবিশ্বাস্য সাফল্য আসে 1805 সালে। প্রথমে উলমের যুদ্ধে তিনি প্রায় পুরো অস্ট্রিয়ান বাহিনীকে ঘিরে ফেলেন এবং আত্মসমর্পণ করতে বাধ্য করেন। তারপর একই বছরে অস্টারলিৎজের যুদ্ধে অস্ট্রিয়া আর রাশিয়ার যৌথ বাহিনীকে হারিয়ে দেন নেপোলিয়ন। অনেক ইতিহাসবিদ অস্টারলিৎজকে নেপোলিয়নের সর্বশ্রেষ্ঠ বিজয় বলে মনে করেন। এরপরও তিনি থামেন নাই। 1806 সালে জেনা আউরস্টেডের যুদ্ধে প্রাশিয়াকে প্রায় ঘুরিয়ে দেন। 1807 সালে ফ্রিডল্যান্ডের যুদ্ধে রাশিয়াকে পরাজিত করে তিলসিট চুক্তি করতে বাধ্য করেন। আর 1809 সালে ওয়াগ্রামের যুদ্ধে আবারও অস্ট্রিয়াকে হারান। এখন প্রশ্ন হলো, নেপোলিয়ন এতবার জিততেছিলেন কিভাবে? তিনি কি এমন কোনো নতুন অস্ত্র ব্যবহার করতেন যেটা অন্য কারো কাছে ছিল না? মজার ব্যাপার হলো, উত্তরটা হলো না। অস্ত্রের দিক থেকে দুই পক্ষের মাঝে খুব বড় কোনো পার্থক্য ছিল না। সবাই প্রায় একই ধরনের মাস্কেট, কামান, বেয়োনেট, অশ্বারোহী বাহিনী ব্যবহার করত। তাহলে পার্থক্যটা কোথায় ছিল? পার্থক্যটা ছিল সংগঠনে। নেপোলিয়নের সবচেয়ে বড় শক্তি ছিল গতি। তার সেনাবাহিনী ছোট ছোট কর্পসে ভাগ হয়ে দ্রুত অগ্রসর হতো, ফলে তারা রাস্তা কম জ্যাম করত, দ্রুত চলতে পারত, আর প্রয়োজনের মুহূর্তে খুব দ্রুত এক জায়গায় একত্রিত হতে পারত। শত্রু যখন বুঝে উঠতে পারত না, তখনই নেপোলিয়ন তাদের দুর্বল জায়গায় আঘাত করতেন। কখনো শত্রুর মাঝখান ভেঙে দিতেন, কখনো পাশ ঘুরে যোগাযোগের পথ বিচ্ছিন্ন করে দিতেন, আবার কখনো এত দ্রুত সৈন্য জড়ো করতেন যে প্রতিপক্ষ প্রতিক্রিয়া জানানোর সুযোগই পেত না। আর্টিলারি বা কামান ব্যবহারের ক্ষেত্রেও তিনি ছিলেন অসাধারণ দক্ষ। কিন্তু শেষ পর্যন্ত নেপোলিয়নের সবচেয়ে বড় অস্ত্র কামান ছিল না, সবচেয়ে বড় অস্ত্র ছিল তার সেনাবাহিনীকে সংগঠিত করার ক্ষমতা। ফরাসি বিপ্লবের পর একটা নতুন বিষয় তৈরি হয়েছে, ম্যাস কনস্ক্রিপশন, অর্থাৎ জনগণ ভিত্তিক সেনাবাহিনী। পুরানো ইউরোপে যুদ্ধ অনেকটা রাজাদের ব্যাপার ছিল। সেনাবাহিনীর নেতৃত্ব দিত অভিজাত পরিবারগুলো, সাধারণ মানুষের ভূমিকা সীমিত ছিল। কিন্তু ফরাসি বিপ্লবের পর পরিস্থিতি বদলে যায়। সাধারণ মানুষ সেনাবাহিনীতে যোগ দিতে শুরু করে, মেধার ভিত্তিতে পদোন্নতির সুযোগ বাড়ে। মানুষ মনে করতে শুরু করে তারা শুধু কোনো রাজার জন্য না, নিজেদের জাতি আর নিজেদের রাষ্ট্রের জন্য যুদ্ধ করছে। ফলে যুদ্ধের চরিত্রটাই পাল্টে যায়। এটা আর শুধু রাজাদের যুদ্ধ থাকে না, এটা হয়ে ওঠে জাতির যুদ্ধ। আর ঠিক এই জায়গা থেকেই আধুনিক যুদ্ধের এক নতুন যুগের শুরু হয়। এখন একটা প্রশ্ন করি, নেপোলিয়ন যখন কোনো জায়গা দখল করত, সেখানকার সাধারণ মানুষ তাকে কিভাবে দেখত? মুক্তিদাতা নাকি দখলদার? উত্তরটা আসলে এক লাইনে দেয়া যায় না। কোথাও কোথাও মানুষ নেপোলিয়নকে মুক্তিদাতা হিসেবে দেখেছে, কারণ তিনি সামন্তবাদী শোষণ
কমাইছেন, পুরানো অভিজাতদের ক্ষমতা ভাঙছেন, আইনের সামনে সমতার ধারণা নিয়ে আসছেন। যেখানে রাজা, প্রিন্স, সামন্ত প্রভুরা জনগণকে চেপে ধরছিল, সেখানে নেপোলিয়নের আইন অনেকের কাছে নতুন দুনিয়ার একটা দরজা বলে মনে হয়েছে। কিন্তু আবার অনেক জায়গায় মানুষ তাকে দখলদার হিসেবেও দেখছে, কারণ ফরাসি শাসন মানে ছিল কর, সেনা নিয়োগ, যুদ্ধের খরচ, বিদেশি আধিপত্য, ফরাসি সেনাবাহিনীর উপস্থিতি। স্পেনে যেমন নেপোলিয়নের বিরুদ্ধে সাধারণ মানুষের ভয়ঙ্কর প্রতিরোধ তৈরি হয়। এই প্রতিরোধ থেকেই গেরিলা যুদ্ধের বড় উদাহরণ আসে। মানে নেপোলিয়নের রাজনীতি দুই রকম প্রতিক্রিয়া তৈরি করেছিল, একদিকে মুক্তির আশা, আরেকদিকে দখলদারির ক্ষোভ। এই দ্বৈততা না বুঝলে নেপোলিয়নের প্রভাব বোঝা যাবে না, কারণ তিনি একই সাথে পুরানো রাজতন্ত্র ভাঙছিলেন, আবার নিজের সাম্রাজ্য চাপাইতেছিলেন। তিনি একই সাথে আধুনিক রাষ্ট্রের ধারণা ছড়াইতেছিলেন, আবার ফরাসি আধিপত্য প্রতিষ্ঠা করতেছিলেন। এটাই নেপোলিয়নিক যুগের বড় প্যারাডক্স। নেপোলিয়নের ফাইনাল ডিফিটের পর ইউরোপের রাজারা ভাবল এবার সব আবার আগের মতো হয়ে যাবে। 1815 সালে ভিয়েনার কংগ্রেসের মূল উদ্দেশ্য ছিল রাজতন্ত্র ফেরানো, বিপ্লবী আগুন নেভানো, ইউরোপের পুরানো ভারসাম্য ফিরিয়ে আনা। স্পেনে রাজতন্ত্র ফিরে আসে, অস্ট্রিয়ান সাম্রাজ্য আবার শক্ত অবস্থানে দাঁড়ায়। পরে 1867 সালে সেটা অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যে রূপ নেয়। কিন্তু সমস্যা হইল, রাজতন্ত্র ফিরলেও মানুষের মাথা থেকে রিপাবলিকের ধারণা মুছে যায় নাই। রাজা ফিরছে, কিন্তু পুরানো বিশ্বাস আর ফিরছে না। মানুষ একবার বুঝে গেছে রাষ্ট্রের মালিক জনগণও হতে পারে, জাতির নিজের রাষ্ট্র চাইতে পারে, রাজাকে চ্যালেঞ্জ করা যায়। ফলে ইউরোপ জুড়ে রাজতন্ত্রপন্থী আর রিপাবলিকানদের লড়াই শুরু হয়। 1820-এর দশকে স্পেন, নেপলস, পিয়েমেন্টে বিদ্রোহ হয়। 1830 সালে ফ্রান্সে আবারও বিপ্লব হয়। 1848 সালে ইউরোপ জুড়ে বিপ্লব ছড়িয়ে পড়ে। এই যুদ্ধ আর বিদ্রোহগুলো আলাদা আলাদা মনে হয়, কিন্তু এগুলো আসলে একই জার্নিরই অংশ, রিপাবলিক হওয়ার জার্নি। মানুষের মাথায় ঢুকে গেছে রাষ্ট্রের মালিক রাজা না, রাষ্ট্রের মালিক জনগণ। এই ধারণাটাই বারবার রাজতন্ত্রকে চ্যালেঞ্জ করতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধের পরে এই জার্নির অনেক ফল দেখা যায়। অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য ভেঙে যায়, জার্মান সাম্রাজ্য ভেঙে ভাইমার রিপাবলিকের জন্ম হয়। অস্ট্রিয়া ও হাঙ্গেরিতেও রাজতন্ত্রের পতন ঘটে। স্পেন প্রথম বিশ্বযুদ্ধে যায় নাই, কিন্তু সেখানেও রাজতন্ত্র টেকসই থাকে নাই। রিপাবলিকান শক্তির উত্থানের কারণে 1931 সালে স্পেনে দ্বিতীয় রিপাবলিক জন্ম নেয়। মানে নেপোলিয়নের সময় যে রিপাবলিকের আইডিয়া ইউরোপে ছড়াইছিল, সেটা 1 শতাব্দী ধরে রাজতন্ত্রের ভিত খেয়ে ফেলে। তবে যেসব জায়গায় নেপোলিয়ন হারছে, সেখানে তার আইডিয়া একইভাবে জায়গা পায়নি। ব্রিটেনের ব্যাপারটা আলাদা, কারণ ব্রিটেনে আগেই রিপাবলিকের ধারণা তৈরি ছিল, সিভিল ওয়ার, জন লক, গ্লোরিয়াস রেভলিউশনের মধ্য দিয়ে। তাই ব্রিটেন নেপোলিয়নের কাছ থেকে আধুনিক রাষ্ট্র শেখে নাই, বরং নেপোলিয়নের বিরুদ্ধে দাঁড়ায়েও নিজেকে আধুনিক সাংবিধানিক রাষ্ট্র হিসাবে দেখতে পারছে। ব্রিটেন বলছে, আমরা রাজতন্ত্র রেখেছি ঠিকই, কিন্তু রাজা একা রাষ্ট্র না, সংসদ আছে, আইনের শাসন আছে, নাগরিক অধিকার আছে। রাশিয়ার ক্ষেত্রে বিষয়টা উল্টা। নেপোলিয়ন 1812 সালে রাশিয়ায় হারেন। সেই বিজয় রাশিয়ার জারকে আরও আত্মবিশ্বাসী ও শক্তিশালী করে তোলে। ফলে জনগণ কেন্দ্রিক আধুনিক রাষ্ট্রচিন্তা সেখানে গভীরে যেতে পারে নাই। রাশিয়ায় এই ধারণা বিস্ফোরিত হতে আরও প্রায় 100 বছর লাগে। 1917 সালে অক্টোবর মাসে বিপ্লবের পর, অর্থাৎ ব্রিটেনে রিপাবলিকের সেন্স নেপোলিয়নের আগেই তৈরি। রাশিয়ায় সেটা আসে নেপোলিয়নের প্রায় 100 বছর পরে। কিন্তু মাঝখানে ইউরোপের বড় অংশে নেপোলিয়নের যুদ্ধ জাতীয়তাবাদ আর রিপাবলিকের ধারণাকে জাগায় দেয়। এখন এই ধারণার সবচেয়ে বড় 2 ফল, জার্মানি আর ইটালি। এখন ভাবেন, একটা জাতি তখনও রাষ্ট্র না, শত শত ছোট রাজ্যে ভাগ করা, কেউ প্রিন্সের অধীনে, কেউ ডিউকের অধীনে, কেউ পুরানো সাম্রাজ্যের জটিল একটা কাঠামোর ভেতরে। তারপর বাইরের এক শক্তি এসে তাদের উপর আধিপত্য বিস্তার করে। তখন তাদের মাথায় প্রশ্ন আসে, আমরা ভাঙা বলেই কি দুর্বল? এই প্রশ্ন থেকেই জন্ম নেয় জার্মান জাতীয়তাবাদ।
নেপোলিয়নের আগে জার্মানি কোনো একক রাষ্ট্র ছিল না। জার্মান ভাষাভাষী অঞ্চল ছিল অসংখ্য ছোট ছোট রাজ্য, ডাচি, প্রিন্সিপালিটি আর পুরনো হোলি রোমান এম্পায়ারের একটা জটিল কাঠামোর ভেতরে। 1806 সালে নেপোলিয়নের চাপে হোলি রোমান এম্পায়ার ভেঙে যায়। এই ঘটনা জার্মানদের জন্য ছিল অপমানের। তারা বুঝতে পারে আমরা ভাঙা বলে ফরাসিরা আমাদের উপর আধিপত্য করতে পারছে। এই অপমান থেকেই তৈরি হয় একটা সেন্স অফ নেশন। জার্মান ভাষা, সংস্কৃতি, ইতিহাস, সামরিক শৃঙ্খলা এসবকে কেন্দ্র করে জার্মান জাতির ধারণা শক্তিশালী হয়ে ওঠে। 1848 সালে উদারপন্থী জাতীয়তাবাদীরা জার্মানিকে এক করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। কারণ স্বপ্ন ছিল তাদের কাছে, কিন্তু শক্তি ছিল প্রাশিয়ার হাতে। এই জায়গায় আসেন অটো ভন বিসমার্ক। বিসমার্ক ছিলেন প্রাশিয়ার রক্ষণশীল রাজনীতিবিদ। তিনি বুঝতেন জার্মানিকে এক করতে কবিতা, বক্তৃতা আর ভোটে হবে না, লাগবে রাষ্ট্রশক্তি, লাগবে সেনাবাহিনী, লাগবে যুদ্ধ, লাগবে কূটনীতি। এজন্যই তার নীতি ছিল ব্লাড অ্যান্ড আয়রন, রক্ত আর লোহা। বিসমার্কের পরিকল্পনা ছিল ধাপে ধাপে। আগে প্রাশিয়াকে শক্তিশালী করা, এরপর জার্মান রাজ্যগুলোর নেতৃত্ব নেওয়া, তারপর অস্ট্রিয়াকে জার্মান একীকরণের বাইরে সরানো, শেষে ফ্রান্সকে এমনভাবে সামনে আনা যাতে সব জার্মান রাজ্য ফরাসি হুমকির মুখে প্রাশিয়ার পিছনে দাঁড়ায়। এই নীতির অধীনে 3টা যুদ্ধ গুরুত্বপূর্ণ। প্রথমটা 1864 সালে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ। শ্লেজভিগ হলস্টাইনের প্রশ্নে প্রাশা ও অস্ট্রিয়া ডেনমার্ককে হারায়। দ্বিতীয়টি 1866 সালের অস্ট্রো প্রাশান ওয়ার। প্রাশিয়া অস্ট্রিয়াকে দ্রুত হারিয়ে দেয়, অস্ট্রিয়াকে জার্মান রাজনীতি থেকে সরিয়ে দেয়। নর্থ জার্মান কনফেডারেশন তৈরি হয়। তৃতীয়টি 1870 থেকে 71 সালের ফ্রাঙ্কো প্রাশান ওয়ার। বিসমার্ক কূটনৈতিকভাবে এমন অবস্থা তৈরি করেন যাতে ফ্রান্স যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হয়। ফরাসি হুমকির মুখে দক্ষিণ জার্মান রাজ্যগুলো প্রাশার সাথে এক হয়। ফ্রান্স পরাজিত হয়। নেপোলিয়ন থার্ড বন্দী হন। আর 1871 সালে ভার্সাই প্রাসাদে জার্মান এম্পায়ার ঘোষণা করা হয়। ফরাসিদের প্রাসাদে দাঁড়িয়ে জার্মানির জন্ম। এটা ছিল ইউরোপের পাওয়ার ব্যালেন্স বদলে যাওয়ার এক ভয়ঙ্কর প্রতীক। ইটালির গল্প প্রায় একই রকম, কিন্তু নেতৃত্বের ধরনটা কিছুটা ভিন্ন। ইটালি ছিল পিয়েমেন্ট, সার্ডিনিয়া, 2 সিসিলিস, পাপাল স্টেটস, টাস্কানি, লম্বার্ডি, ভেনেশিয়া এরকম অনেক ভাগে বিভক্ত। নেপোলিয়নের শাসন ইটালির ভিতর প্রশাসনিক ঐক্য আর আধুনিক আইন ছড়িয়ে দেয়। ফলে পরে ইটালিয়ান পুনর্জাগরণের ধারণা শক্তিশালী হয়। ইটালির একীকরণে 3 ধরনের নেতৃত্ব দেখা যায়। প্রথমত মাজ্জিনি, তিনি ইটালিয়ান জাতীয়তাবাদের আদর্শিক ভাষা তৈরি করেন। তিনি স্বপ্ন দেন ইটালি এক হবে। দ্বিতীয়ত কাভুর, তিনি পিয়েমেন্ট সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী হিসাবে কূটনীতি করেন। তিনি বুঝতেন শুধু আবেগ দিয়ে হবে না, আন্তর্জাতিক জোট লাগবে, শক্তির হিসাব নিকাশ আছে এখানে। তৃতীয়ত গারিবাল্ডি, তিনি সামরিক বিপ্লবীদের নেতৃত্ব দেন। 1859 সালে ফ্রান্সের সাহায্যে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে পিয়েমেন্ট লম্বার্ডি পায়। 1860 সালে গারিবাল্ডি এক্সপেডিশন অফ দ্য 1000 নিয়ে সিসিলি ও দক্ষিণ ইটালি দখল করেন। এখানে গারিবাল্ডির একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আছে। তিনি চাইলে নিজের বিপ্লবী রাষ্ট্র বানাতে পারতেন, কিন্তু ইটালির একতার স্বার্থে দক্ষিণ ইটালি রাজা ভিক্টর ইমানুয়েল দ্বিতীয়র হাতে তুলে দেন গারিবাল্দি। 1861 সালে কিংডম অফ ইটালি ঘোষণা হয়। 1866 সালে ভেনেশিয়ার যুদ্ধ হয়। 1870 সালে রোম দখলের মাধ্যমে ইটালির একীকরণ প্রায় সম্পূর্ণ হয়। জার্মানি আর ইটালি দুই ক্ষেত্রেই আমরা দেখি নেপোলিয়নের যুদ্ধ পুরানো বিভক্ত সমাজে জাতীয়তাবাদের বীজ ছড়িয়ে গিয়েছে, কিন্তু সেই বীজ রাষ্ট্রে পরিণত হতে সময় লাগছে, যুদ্ধ লাগছে, কূটনীতি লাগছে, নেতৃত্ব লাগছে। এখন মনে হইতে পারে জার্মানি এক হইল, ইটালি এক হইল, জাতিরাষ্ট্র জন্ম হইল, গল্প শেষ। কিন্তু না, এখানেই আসল বিপদ শুরু। কারণ নতুন জাতিরাষ্ট্র জন্ম নিলেই শুধু স্বাধীনতা আসে না, আসে শক্তির নতুন হিসাব নিকাশ, আসে মর্যাদার দাবি, আসে বাজারের দাবি, আসে কলোনির দাবি, আসে সামরিক প্রতিযোগিতা।
জার্মানি আর ইটালি আধুনিক জাতিরাষ্ট্র হলেও শুরুতেই পূর্ণ রিপাবলিক ছিল না। জার্মানি ছিল সাম্রাজ্য, ইটালি ছিল রাজতন্ত্র। কিন্তু রাষ্ট্রের ধারণা বদলায় গেছিল। রাজা থাকলেও রাষ্ট্র আর শুধু রাজার সম্পত্তি ছিল না। রাষ্ট্রের কেন্দ্রে চলে আসছিল জাতি, জনগণ, নাগরিকত্ব, একক আইন, একক প্রশাসন, একক সেনাবাহিনী, জাতীয় স্বার্থ। এইটাই আধুনিক রাষ্ট্রের বড় পরিবর্তন। জার্মানি এক হওয়ার পর বিসমার্কের লক্ষ্য ছিল জার্মানিকে ইউরোপের ভেতর শক্তিশালী রাষ্ট্র বানানো, কিন্তু ইউরোপকে আবার আগুনে না ফেলা। তাই তার কূটনীতি ছিল ফ্রান্সকে একা রাখা, অস্ট্রিয়া ও রাশিয়ার সাথে সম্পর্ক বজায় রাখা, ব্রিটেনকে অযথা শত্রু না বানানো, ইউরোপে একটা ভারসাম্য বজায় রাখা। বিসমার্ক বুঝতেন জার্মানি যদি অতিরিক্ত আগ্রাসী হয় তাহলে পুরো ইউরোপে আবার জার্মানির বিরুদ্ধে একটা একতা গড়ে উঠবে। কলোনি নিয়ে বিসমার্ক শুরুতে খুব আগ্রহী ছিলেন না। তার কাছে ইউরোপে জার্মানি নিরাপত্তাই ছিল বড় ব্যাপার। পরে জার্মানি কিছু কলোনি নেয় ঠিকই, কিন্তু সেটা বিসমার্কের মূল স্বপ্ন ছিল না। কিন্তু তারপরের কাইজার উইলহেলম দ্বিতীয় জার্মানিকে বিশ্বশক্তি বানাইতে চাইছিলেন। বড় নৌবাহিনী, কলোনি, বৈশ্বিক মর্যাদা, ব্রিটেনের সাথে প্রতিযোগিতা। এই জায়গায় বিসমার্কের সাথে কাইজারের গ্যাঞ্জাম শুরু হয়। বিসমার্ক চাইতেন ব্যালেন্স অফ পাওয়ার কূটনীতি বা রিয়েল পলিটিক্স আর অ্যালায়েন্স সিস্টেমের মাধ্যমে ইউরোপে সতর্ক ভারসাম্য বজায় রাখা। অন্যদিকে কাইজার চাইতেন ওয়েল্ট পলিটিক্স, বিশ্বশক্তি হওয়ার আক্রমণাত্মক নীতি, নেভাল এক্সপ্যানশন, গানবোট ডিপ্লোমেসি, শক্তি প্রদর্শন। 1890 সালে বিসমার্ক পদত্যাগে বাধ্য হন। তবে একটা কথা মনে রাখতে হবে, জার্মান জাতির নেতা হিসাবে বিসমার্ক আর কাইজারের স্বপ্ন আলাদা ছিল, কিন্তু তার মানে এই না যে তারা একে আরেকজনের পুরোপুরি বিপরীত অবস্থান নিয়েছে। বরং এইটা একটা স্বাভাবিক বিবর্তন হিসেবে আমরা দেখতে পারি। বিসমার্ক শক্তিশালী জার্মান রাষ্ট্র বানাইতে পারছেন বলেই কাইজার পরে সুপার পাওয়ার হওয়ার পথে আগাইছেন। আর এইখানেই দ্বিতীয় এপিসোডের মূল কথা। ইউরোপে আধুনিক রাষ্ট্রের জন্ম ছিল রিপাবলিক হওয়ার লম্বা একটা রাজনৈতিক সফর। ব্রিটেনে শুরু হইল রাজা নির্ভর রাষ্ট্রচিন্তা ভাঙার মধ্য দিয়ে। আমেরিকা দেখাইল রাজা ছাড়াও রাষ্ট্র চলে। ফরাসি বিপ্লব বলল দেশ মানে জনগণ। আর নেপোলিয়ন নিজে সাম্রাজ্য বানাইতে গিয়েও ইউরোপ জুড়ে ছড়াইয়ে দিলেন জাতীয়তাবাদ আর রিপাবলিকের এক সেন্স। তিনি নিজে সাম্রাজ্য বানাইতে চাইছিলেন, কিন্তু তার যুদ্ধ ইউরোপকে শিখাই দিল জাতি নিজেদের রাষ্ট্র চাইতে পারে। সেই আগুন থেকে জার্মানির জন্ম হল, ইটালির জন্ম হল। কিন্তু নতুন জাতিরাষ্ট্র জন্ম নিলে শুধু মুক্তি আসে না, আসে ক্ষমতার নতুন হিসাব নিকাশ। জার্মানি আর ইটালির জন্ম তাই শুধু জাতীয় মুক্তির গল্প না, এটা ইউরোপের পুরানো ক্ষমতার ভারসাম্য ভেঙে যাওয়ার গল্প। আর বিসমার্কের সতর্ক জার্মানি যখন কাইজারের আগ্রাসী জার্মানিতে বদলাবে, তখন ইউরোপ আবার বারুদের স্তূপে পরিণত হবে। সেই বারুদের উপর দাঁড়ায়ে তৈরি হবে পরের বড় অধ্যায়, সাম্রাজ্যবাদী প্রতিযোগিতা, জোট রাজনীতি আর প্রথম বিশ্বযুদ্ধের দিকে ইউরোপের অন্ধযাত্রা। পরের এপিসোডে আমরা দেখব এই নতুন জাতিরাষ্ট্র আর পুরানো সাম্রাজ্যগুলোর প্রতিযোগিতা কিভাবে পুরো পৃথিবীকে টেনে নিয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধের দিকে। কারণ প্রশ্নটা তখন আর শুধু এই ছিল না কার রাজা বড়, প্রশ্নটা হয়ে গেল কার জাতি শ্রেষ্ঠ, কার সাম্রাজ্য বড়, কার বাজার বেশি, কার অস্ত্র বেশি শক্তিশালী, আর কার পতাকা পৃথিবীর কত দূর পর্যন্ত উড়বে। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই ইউরোপ ঢুকে পড়বে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধের পথে।